ডিম দিয়ে কাঁকরোলের রেসিপি। হয়তো এর আগে কখনো খাওয়া হয়নি। যদি না খেয়ে থাকেন তাহলে রেসিপিটা ঝটপট দেখে নিন। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, আমি আশা। আমার চ্যানেল ক্রিয়েশন অফার সাথে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোলের রেসিপি। কাঁকরোল এমন একটা সবজি, সব কিছুর সঙ্গেই বেমানান, কোনো কিছুর সঙ্গেই যায় না। আসলে যেটা কোনো কিছুর সঙ্গেই যায় না তার নিজস্বই একটা সৌন্দর্য আছে, আর সেই সৌন্দর্যকে ত্বরান্বিত করতে আজকে আমার এই প্রয়াস। চলুন গল্প করতে করতে কাঁকরোলটা এইভাবে সরু সরু করে কুচিয়ে নিলাম। এইভাবে সমস্ত কাঁকরোল আমার কুচোনো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। অবশ্যই 2 থেকে 3 বার ধুতে হবে। রেসিপির জন্য বিশেষ কোনো মশলার প্রয়োজন নেই, সেই কারণে বাটাবাটির কোনো ঝামেলাও নেই। তাই উনানটা জ্বেলে দিলাম। এরপর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে এখন দিয়ে দেব পরিমিত সরিষার তেল। এরপর কড়াইটাকে ননস্টিক করে নিচ্ছি, মানে কড়াইটা ঘুরিয়ে তেলটা পুরো কড়াইয়ে লাগিয়ে নিলাম যাতে কোনো কিছু আটকে না যায়। এরপর কুচনো কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে তেলটা ওভারহিট থাকতে হবে, তা না হলে কাঁকরোলগুলো দেওয়ার পর ভাজাটা এগোতে চাইবে না, কাঁকরোলগুলো জল ছাড়তে শুরু করবে। সেই কারণে যথেষ্ট পরিমাণে তেলটা গরম করে নিয়ে কাঁকরোলটা দিতে হবে। এরপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই এইভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিলাম কুচনো আলু। এরপর দিয়ে দিচ্ছি পরিমিত লবণ আর অবশ্যই পরিমিত হলুদ। লক্ষ্য করুন, আমি কিন্তু কাঁকরোল দেওয়ার পর কোনো রকম লবণ হলুদ দিইনি। এখন দিলাম লবণ হলুদটা। আগে দিলে আলুর মধ্যে লবণ হলুদটা ঠিকমতো পেত না, আর ডবল করে দিলে তাহলে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। সেই কারণেই কাঁকরোলটা ভেজে নেওয়ার পর আলু দিলাম, পরে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে একবার মাত্র চাপা দিয়ে দিলাম। এরপর চাপাটা খুলে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তবে আর কিন্তু কোনোভাবেই চাপা দেব না, কারণ এখানে আলু আর কাঁকরোলটা অনলি 80% কুক হতে হবে, কারণ এরপরে আরও প্রসেসিং বাকি আছে। সেই কারণে অল্প একটু শক্ত শক্ত থাকা অবস্থাতেই লাল লাল করে ভাজা করে এই আলু আর কাঁকরোলটা এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। অনলি একবার মাত্র তেল দিয়ে এই রকমভাবে প্রসেসিংয়ের কারণে আলু আর কাঁকরোলগুলো একেবারেই ভাজা হয়ে গেল। এরপরে কড়াইতে আবারও দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি। ডিরেক্টলি তেলের ওপর আদা আর রসুন কুচি দেওয়ার কারণে কোনোভাবেই কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধ আর থেকে যাবে না। এরপর দিয়ে দিচ্ছি কালো সরিষা আর কারি পাতা। প্রথমেই কারি পাতা আর সরিষা ফোড়ন দিলে আদা রসুন ভাজা হতে করতে কারি পাতা আর সরিষা জ্বলে যেতে পারত। সেই কারণে আদা রসুনটা কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কারি পাতা আর সরিষাটা দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি আর সঙ্গে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভাজতে একটু লেট হবে। এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমিত লবণ। এরপর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এখন দেখুন পেঁয়াজটাও খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজটা একটু সেপারেট করে দিচ্ছি যাতে এক্সেস তেলটা বেরিয়ে আসে। এরপর ওই এক্সেস তেলের মধ্যেই ডিমটা দিয়ে দেব। এরপর ডিমটা নাড়াচাড়া করে ছোট ছোট করে ভুজিয়ার মতো করে নেব। এখানে এক্সেস তেল ইউজ করাই যেত, বাট রেসিপিটা হেলদি করার জন্য আমি এই প্রসেসিংটা অবলম্বন করেছি। এরপর ডিমের সঙ্গে সমস্ত মশলাটা মিক্স করে দিলাম। এরপর কয়েকবার নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলু আর কাঁকরোলটা দিয়ে দিচ্ছি। এরপর আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজবো। এখানে কাঁকরোল আর আলুটা 80% কুক ছিল,
যদি পুরোপুরি ভাজা হয়ে যেত তাহলে পরে এই মিক্সিংয়ের সময় বা প্রসেসিংয়ের সময় ওভারকুকড হয়ে যেত। এরপরে দিয়ে দিলাম পরিমিত জিরা গুঁড়ো আর অবশ্যই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। জিরা আর লঙ্কাটা শেষে দেওয়ার কারণে এগুলোর ফ্লেভারটা অনেকটা স্ট্রং থাকবে। তবে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ থেকে না যায়। এই কাঁকরোল আর আলুটা 80% কুক থাকার কারণে এই সময় ভাজায় কোনো সমস্যা হচ্ছে না। যদি পুরোপুরি কুক থাকতো তাহলে কিন্তু পরের দিকে এই রকম করে নাড়াচাড়া করলে নাড়ু পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। এখন দেখুন পুরোপুরি ঝরঝরে আছে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এখানে অবশ্যই 1 থেকে 2 বার চাপা দিয়ে নাড়াচাড়া করব যাতে কোনোভাবে শক্ত থেকে না যায়। দেখুন পুরোপুরি লাল লাল করে ভাজা হয়ে গেছে, সেই সঙ্গে পুরো ঝরঝরেই রয়েছে। রেসিপিটা আমার কমপ্লিট। এখন আমি সার্ভ করে দিচ্ছি। আলু দেওয়ার কারণে রেসিপিটা একটা আলাদা ভলিউম পেয়েছে। আর এমনিতে আমরা অনেকেই আলু খেতে খুব পছন্দ করি। যারা আলু খেতে পছন্দ করেন না বা যারা ডায়াবেটিসের পেশেন্ট অবশ্যই আলুটা স্কিপ করবেন। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে ডেফিনেটলি একদিন ট্রাই করবেন। আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।